হাই এভরিওয়ান, গত ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায় সম্পর্কে অনেক থিওরি শিখে আসছি। আজকের ভিডিওতে আমরা যে এত কষ্ট করে থিওরিগুলো পড়লাম, এই থিওরিগুলো কাজে লাগিয়ে কিভাবে ইজিলি ম্যাথ সলভ করা যায় সেই জিনিসটাই দেখব। তোমরা যারা আগের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো, তোমরা আজকে দেখতে পারবা যে কত ইজিলি এই থিওরিগুলো কাজে লাগিয়ে তোমরা ম্যাথ সলভ করতে পারো। আর তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, তাদের জন্য সাজেশন থাকবে যে দয়া করে আগের ভিডিওটা দেখে আসো, তাহলে এই ভিডিওটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। তো আমরা কথা না বাড়াই ম্যাথ শুরু করি। আমি প্রথমে ইজি কয়েকটা ম্যাথ দিয়ে রাখছি, তারপরে আস্তে আস্তে আমরা কঠিন ম্যাথগুলো সলভ করার ট্রাই করব। দেখো, আমি একটা ম্যাথ দিয়ে রাখছি, কি আছে এখানে? 70 কেজি ভরের এক ব্যক্তি কত উঁচু থেকে 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করলেন। আমি প্রতিটা ম্যাথ সলভ করার সময় তোমাদেরকে বলি, যে যে ডাটাগুলো দেওয়া থাকবে, তোমরা যখন ম্যাথ সলভ করবা ওই ডাটাগুলোর নিচে আগে আন্ডারলাইন করে ফেলবা। তাহলে তুমি প্রশ্নের দিকে তাকালেই বুঝতে পারবা যে কি কি দেওয়া আছে, তোমাকে কি বের করা লাগবে। তো আমরা এখানে দিয়ে লিখি কি কি আছে। এখানে কি দেওয়া আছে? তোমার ভর দেওয়া আছে, এম সমান 70 কেজি। আর কি দেওয়া আছে? আর এইচ দেওয়া আছে, এইচ কত? এইচ হচ্ছে 200 মিটার। এখন বের করতে হয়েছে কি, আবার কাজ বের করা লাগবে। তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল হোয়াট? তো আমরা কি জানি? আনসার হবে উই নো দ্যাট। আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস। এই জিনিসটা তো আমরা জানি, তাই না? এখন এফ তো এফই থাকবে, কিন্তু এস কখন আমরা ব্যবহার করি, কখন এস এইচ হয়ে যায়? যখন একটা বস্তু সরল পথে যায় তখন আমরা এস ব্যবহার করি। এস মিন স্পেস, স্পেস মানে দূরত্ব মিন করে। কিন্তু যখন উপর নিচ সংক্রান্ত কিছু আসে, তখন তো ভাই আমরা এস ব্যবহার করি না, তখন আমরা হাইট কনসিডার করি। তাহলে এখানে এস এর পরিবর্তে আমরা স্পেসের পরিবর্তে হাইট বলবো না, যেহেতু এখানে উপর নিচের ব্যাপারটা আছে। তো এখানে এস এর পরিবর্তে যদি আমি হাইট বলি, তাহলে এস হয়ে যাবে কি এইচ না ভাইয়া? হ্যাঁ, এইচ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এফ সমান এম জি আর এইচ, তাহলে এম জি এইচ। এখানে এম এর মান কত দেওয়া আছে দেখো তো, 70, ইন্টু জি এর মান কত? আমরা জানি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন দেখে বলো এখানে কত হবে? 9.8 হবে ইন্টু কত হবে? 200। দিন শেষে আমরা আনসার কত পাচ্ছি, কাজ কত হবে? 70 ইন্টু 9.8 ইন্টু 200 সমান সমান কত আসতেছে? 1G7200 জুল। তাহলে কত আসতেছে? 1,37,200 জুল কাজ হইতেছে। এটা যে হবে জুল। তাহলে দেখছো কত ইজিলি আমরা ম্যাথ সলভ করতেছি। ওই যে আমরা থিওরি গুলো পড়ে আসছি, তার জন্য দেখবা যে এখন ইজিলি সব ম্যাথ আমরা সলভ করতে পারতেছি। পরের ম্যাথটা একটু দেখো, কি দেওয়া আছে? 500 মিটার গভীর কুয়া থেকে 60 কেজি ভরের লোহা তুলতে কত কাজ করা লাগবে। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে তোমার এম দেওয়া আছে। এম কত দেওয়া আছে? 60 কেজি। তারপরে এইচ কত দেওয়া আছে? 500 মিটার। আর কি দেওয়া আছে? জি, এটা আমরা জানি, জি সমান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে লেখার সময় সবগুলার ক্ষেত্রে একক দেওয়া লাগবে। আর কি বের করা লাগবে? ডব্লিউ। কাজের পরিমাণ চাইছে না, ডব্লিউ। তাহলে আনসার কি হবে? আমরা জানি উই উই নো দ্যাট। আমরা জানি কি, কাজ ডব্লিউ ইকুয়াল এফ এস। এফ তো হবে এম জি, আর এস এর পরিবর্তে হবে কি এইচ, যেহেতু উপর নিচের বিষয়টা আসছে। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 60, জি এর মান 9.8 ইন্টু 500। তাহলে কত হইতেছে দিন শেষে? 60 ইন্টু 500, সরি 500 ইন্টু 60 ইন্টু 9.8, তাহলে কত হইতেছে? 29,4000 জুল। দেখছো কত ইজিলি আমরা আনসারটা বের করতে পারতেছি। এই তো গেল সহজ ম্যাথ, তার জন্য তোমরা ইজিলি আনসার বের করতে পারতেছো, তাই না? এখন যখন আমরা আস্তে আস্তে ইজি থেকে কঠিনের দিকে যাব,
তখনও দেখবা ভাইয়া তোমরা খুব ইজিলি ম্যাথ গুলো সলভ করতে পারতেছো। কারণ যদি তুমি থিওরি বুঝে থাকো দেখবা যে ম্যাথ সবগুলাই তোমার কাছে ইজি লাগবে। আমি বরাবরই একটাই কথা বলি, ফিজিক্স কঠিন না যদি তুমি থিওরি ভালোভাবে বুঝতে পারো। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, এটা আমাদের গতিশক্তি সংক্রান্ত। আমরা যে আমাদের থিওরির মধ্যে গতিশক্তি বিভব শক্তি নিয়ে পড়ছি, ওই গতিশক্তি সংক্রান্ত এই ম্যাথটা। কি বলা আছে দেখো, 4000 কেজি ভরের একটি ট্রাক কত বেগে চলতেছিল? 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। আবার 1000 কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে তার গতিশক্তি ট্রাকের গতিশক্তির সমান হবে? এই দেখো এখানে প্রশ্ন করছে কত বেগে, তাহলে এখানে একটা ভি, দেখো এখানে একটা এম পাইছি আমরা, এখানে একটা এম পাইছি, এখানে একটা ভি আর এখানে একটা ভি বের করা লাগবে। তাহলে এখান থেকে আমরা কি কি দেওয়া আছে আগে এগুলো লিখে ফেলি। এখানে ট্রাকের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, ট্রাকের ক্ষেত্রে 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 ট্রাকের ক্ষেত্রে আমাদের এম কত দেওয়া আছে? এম সমান দেওয়া আছে 4000 কেজি। ট্রাকের ক্ষেত্রে এম দেওয়া আছে কত? 4000 কেজি। বেগ ভি কত দেওয়া আছে? 54 কিলোমিটার পার আওয়ার। এখন তুমি আমাকে বলো, এটা হচ্ছে কেজিটা হচ্ছে এসআই একক, আর কিলোমিটার পার আওয়ার এটা তো এসআই একক না। তাহলে আমি যখন একটা সমীকরণের ভ্যালু গুলো বসাবো, আমার অবভিয়াসলি সবগুলা ভ্যালু এসআই ইউনিটে থাকা লাগবে, তাই না? তো তাহলে এই যে 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে তো আমার এসআই এককে নেওয়া লাগবে। তাহলে এসআই এককে নিব কিভাবে? 54 ইন্টু কিলোমিটার, এটারে মিটারে করো, তাহলে 1000 দ্বারা গুণ হবে না? আর পার আওয়ার এটা সেকেন্ডে কনভার্ট করো, তাহলে কত হবে? 3600 না? এখন ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো ভ্যালু কত আসে। তাহলে কত হইতেছে এখানে? 15 মিটার পার সেকেন্ড। এটা গেল ট্রাকের কি, এটা গেল ট্রাকের তোমার যা যা দেওয়া আছে। এখন তাহলে ট্রাকের গতিশক্তি কি? ইকে, এটা আমাকে বের করা লাগবে না? হ্যাঁ, আচ্ছা ট্রাকের বের করি না করে ইকে দিয়ে রাখলাম। আর গাড়ির ক্ষেত্রে কি? গাড়ির ক্ষেত্রে দেখো, গাড়ির ক্ষেত্রে আমার কি দেওয়া আছে? এম দেওয়া আছে। এম কত দেওয়া আছে? 1000 কেজি। 1000 কেজি বের করতে হবে কি? বেগ ওয়াট। আর এখানে এটার গতিশক্তি কিসের গতিশক্তি সমান? এটার গতিশক্তি হচ্ছে তোমার ট্রাকের গতিশক্তির সমান হবে, বলেই দিছে ট্রাকের গতিশক্তির সমান হবে। এখন দেখো ভাইয়া, এইটাও এম, এইটাও এম, এইটাও ভি, এইটাও ভি, দুইটাই যদি আমি এম রাখি বা দুইটাই যদি আমি ভি রাখি, তাহলে এখানে ঝামেলা লেগে যাবে না? দ্যাটস ওয়াই এই এমটাকে দিব আমরা এম1, এটারে দিব ভি1, এটারে দিব আমরা এম2, এটারে দিব ভি2, এটারে দিব আমি ইকে1, এটারে দিব আমি ইকে2, সরি এটাকে আমরা দিব ইকে2। তাহলে তো আমাদের হয়ে গেল। এখন এখানে যা যা দেওয়া আছে এটা আমি লিখে ফেললাম। এখন আমরা আনসার করার চেষ্টা করি। আনসার কি হবে? এখানে প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা? প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি ভাইয়া? প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো এখানে বলা আছে গতিশক্তি ট্রাকের গতিশক্তি মানে গাড়ির গতিশক্তি ট্রাকের গতিশক্তি সমান হবে, তাই না? তাহলে দুইটার গতিশক্তি, একটার গতিশক্তি হচ্ছে ইকে1, আরেকটার গতিশক্তি হচ্ছে কি ইকে2। দুইটার গতিশক্তি যেহেতু সমান, তাহলে ইকে1 ইকুয়াল ইকে2 লিখতে পারি না ভাইয়া? যেহেতু সমান। এখন আমরা ইকে1 দ্বারা কি মিন করি ভাইয়া? ট্রাকের গতিশক্তি মিন করি না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হাফ এম ভি স্কয়ার, এটা হবে এম1 ভি1 কারণ ট্রাকের ক্ষেত্রে। আর এখানেও তো সেম, হাফ এম ভি স্কয়ার, এখানে এম2 ভি2 হবে কারণ গাড়ির ক্ষেত্রে আমি ভর আর বেগকে এম2 ভি2 দ্বারা সূচিত করছি না? দ্যাটস ওয়াই আমরা এম2 ভি2 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি দিতে পারি ভাইয়া? এই হাফ আর এই হাফ কাটাকাটি যায় না? তাহলে কি থাকে এখান থেকে? এখান থেকে থাকে যে এম1 ভি1 স্কয়ার, এটা এখানে গুণ আকারে আছে, এদিকে নিয়ে আসেও এটা কি হবে? ভাগ হবে না? ইকুয়াল ভি2 স্কয়ার না? এখন ভ্যালুগুলা বসাও। আচ্ছা ভ্যালুগুলো পরে বসাই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো? এখান থেকে আমরা ভি2 স্কয়ার ইকুয়াল যদি ঘুরাই লিখি কি লিখতে পারি? এম1 ভি1
স্কোয়ার বাই m2 লিখতে পারি। আর সুতরাং v2 ইকুয়াল আমরা কি লিখতে পারি, রুট ওভার স্কোয়ার এদিকে গেলে রুট হয়ে যাবে m1 v1 স্কোয়ার বাই m2, তাই না? এখন এখানে ভ্যালু গুলা বসাও, ভ্যালু বসালে কি হবে দেখো তো, এখানে হবে 4000 ইন্টু 15 স্কোয়ার বাই 1000। এখন মানগুলা জাস্ট ক্যালকুলেটরে বসালেই কি হয়ে যাবে, আমাদের আনসার বের হয়ে যাবে। তাহলে রুট ওভার 4000 ইন্টু 15 স্কোয়ার বাই 1000 কত হইছে দেখো, এখানে হইতেছে 30 মিটার পার সেকেন্ড। বেগের একক কি মিটার পার সেকেন্ড না? সুতরাং আমি এখানে কি লিখতে পারি, v2 ইকুয়াল কত, 30 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। দেখছো কত ইজিলি সলভ করতে পারতেছো। এই তো থিওরি গুলো পড়লে, থিওরি গুলো বুঝলে এমনিতেই যে কোনো ম্যাথ তুমি ইজিলি সলভ করতে পারবা। তার জন্য বলি যে ফিজিক্স ম্যাথ সলভ করার আগে আগে ভালো করে তুমি থিওরি বুঝো, থিওরি বুঝলে দেখবে যে কোনো ম্যাথ তুমি ইজিলি সলভ করতে পারতেছো। কারণ ম্যাথে কি থাকে, সব কিছুই দেওয়া থাকে। দেখো এখানে বলে দিছে গতিশক্তি সমান, দুইটার ভর দিয়ে দিছে, একটার বেগ দিয়ে দিছে, তোমাকে দিন শেষে আর জাস্ট একটা জিনিস বের করা লাগছে, তাই না? তো থিওরি বুঝলে এমনিতেই সলভ করতে পারবা। এখন আমরা আলাদা একটা ম্যাথ দেখবো, যেটা আমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসরণ করে করা লাগবে। শক্তির সংরক্ষণশীলতার নীতি কি? শক্তির সংরক্ষণশীলতার নীতি হচ্ছে যে জগতে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে যায়। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। আমাকে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যেটা হলো যে একটা বস্তু ধরো এই অবস্থানে আছে, ভূমি থেকে কত উপরে, 100 মিটার উপরে। এখন এই অবস্থান থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হলো। বস্তুটাকে যখন ফেলে দিচ্ছি আমি, তখন সেটা বি বিন্দুকে পাস করবে, পাস করে তারপরে ভূমি হচ্ছে সি বিন্দু, সি বিন্দুতে এসে পৌঁছাবে। তো বলাই আছে এই অবস্থান থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হলো। প্রথমে বলছে ভূমি স্পর্শ করার সময় বস্তুর বেগ কত। আচ্ছা, যখন বস্তুটা এখান থেকে ফেলে দিছো এখানে আসতেছে, তখন বস্তুর বেগ কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যখন বেগ কত সেটা নির্ণয় করতে বলছে, তো ক নাম্বার আমরা কিভাবে শুরু করব। দেখো এখানে উচ্চতা দেওয়া আছে না, h কত মিটার, 100 মিটার। তারপরে আর কি দেওয়া আছে, m দেওয়া আছে, m কত, 20 কেজি। অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা কত জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যখন এই অবস্থানে আসবে, দেখো প্রথমে তুমি বুঝো বিষয়টা, একটা বস্তু এখানে আছে, তখন তার ভিতরে একটা শক্তি আছে। দেখো এই অবস্থানে যখন আসে তখন তার ভিতরে দুই ধরনের শক্তি আছে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। প্রতিটা বস্তুতে থাকে যখন উপরে উঠানো। কিন্তু এই অবস্থানে যখন আসে, দেখো এই অবস্থানে কি আছে, তাহলে ইপি আছে আর ইকে আছে, যেটা হচ্ছে মোট শক্তি, গতিশক্তি আর বিভব শক্তি। যখন বস্তুটা এই অবস্থানে আসে তখন কি তার কোনো বেগ আছে? না। যদি বেগ না থাকে, বেগ শূন্য হয়, তাহলে গতিশক্তি কত হবে, শূন্য। তাহলে এই অবস্থানে যে জিনিসটা আছে সেই জিনিসটা শুধু ইপি না। হ্যাঁ, যখন বস্তুটা এই অবস্থানে আসছে তখনও তো দুইটা শক্তি আছে, ইকে প্লাস ইপি। এখন বস্তুটা যখন সি অবস্থানে আসে, যখন মাটি স্পর্শ করে বা ভূমি স্পর্শ করে, ঠিক ওই মুহূর্তে তার কি কোনো উচ্চতা থাকে? না, এইচ থাকে না। এইচ কত হয়, 0। তাহলে এইচ যদি 0 হয় তাহলে শুধু ই কে থাকে, আর ইপি সমান কত হয়ে যায়, 0 হয়ে যায় না? তাহলে যখন এই অবস্থানে ছিল তাহলে সম্পূর্ণ শক্তিটা কি শক্তি ছিল, বিভব শক্তি। কারণ তার অবস্থানের কারণে তার মধ্যে শক্তি ছিল, যেটা ছিল বিভব শক্তি। বেগ ছিল না এই অবস্থানে, তার জন্য কি ছিল না, কোনো গতিশক্তি ছিল না। যখন বস্তুটা সি অবস্থানে আসছে তখন তার কিন্তু কোনো উচ্চতা নাই। যেহেতু উচ্চতা নাই, তখন কি তার কোনো বিভব শক্তি আছে? না, বিভব শক্তি শূন্য। তো এখান থেকে যখন এখানে আসতেছে, পড়তেছে, এখানে এসে কি একটা গতি নিয়ে আসবে না ভাইয়া? যেহেতু এখানে একটা গতি নিয়ে আসতেছে, তাহলে এখানে একটা গতিশক্তি আমরা পাবো। তাহলে এই হিসাবে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, খ নাম্বারের ক্ষেত্রে। তাহলে ক নাম্বারের ক্ষেত্রে আমরা লিখতে পারি, এইখানে এ ও সি বিন্দুর ক্ষেত্রে লিখতে পারি ই কে ইকুয়াল ইপি লিখতে পারি না ভাইয়া?
কারণটা হচ্ছে এই অবস্থানে যেটা ছিল সম্পূর্ণটা ছিল কি বিভব শক্তি। শক্তির সংরক্ষণশীলতা আমাদেরকে কি বলে, যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই। যখন এটা এখান থেকে এখানে আসছে তাহলে কি শক্তি কি নষ্ট হবে? হবে না, এখানে তো বিভব শক্তি নাই, তাহলে সম্পূর্ণ শক্তিটা কিসে কনভার্ট হবে ভাইয়া? গতি শক্তিতে কনভার্ট হবে। তাহলে এখানে ছিল সম্পূর্ণ জিনিসটা বিভব শক্তি, এখানে এসে সেটা পরিণত হয়েছে কিসে? গতি শক্তিতে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে ইপি ইকুয়াল ই কে লিখতে পারি না? তাহলে ই কে সমান কি ভাইয়া? হাফ এম ভি স্কয়ার, আর ইপি সমান কি ভাইয়া? এম জি এইচ। দেখো উভয় পাশে এম এম কাটা যায়, টু এখানে আছে ভাগে, এখানে গেলে কি হবে? গুণে হবে না? তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু জি এইচ। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? ভি ইকুয়াল রুট ওভার টু জি এইচ, তাই না? তাহলে এখানে দেখো রুট ওভার টু তো টুই থাকতেছে, জি এর মান কত? 9.8 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 100। তাহলে এখানে এখন ক্যালকুলেটরে জাস্ট মানটা বসাও, তাহলে দেখবা যে ভি এর মান তুমি পেয়ে যাচ্ছ। তাহলে কি হইতেছে? রুট ওভার টু ইন্টু 9.8 ইন্টু টু ইন্টু 100। তাহলে কত হইতেছে? মানটা হইতেছে 44.27 27 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুটা যখন আমি এই অবস্থান থেকে ফেলে দিব, তখন এখানে এসে তার বেগ কত হবে? এখানে ভূমি স্পর্শ করার সময় তার বেগ হবে 44.27 মিটার পার সেকেন্ড। দেখছো কত ইজি ম্যাথ গুলা? শুধু একটু বুঝলেই হবে, ম্যাথ গুলা একটু বুঝলেই হবে, তাইলে দেখবে ইজি। আর যদি তুমি থিওরি বুঝে থাকো তাহলে ম্যাথ এমনিই বুঝবা তুমি, এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। এখন খ নাম্বারে আমাকে কি বলা হয়েছে দেখো তো। খ নাম্বারে আমাকে বলা হয়েছে যে এ বি ও সি অবস্থানে শক্তি সংরক্ষিত। তার মানে এ অবস্থানে মোট শক্তি, বি অবস্থানে মোট শক্তি, আর সি অবস্থানে মোট শক্তি কি হবে? আমার সমান হয়ে যাবে। যদি সমান হয়ে যায় তাহলে কি হবে ভাইয়া? তাহলে দেখো এইখানের জন্য আমি একটা মোট শক্তি বের করব, এখানের জন্য একটা মোট শক্তি বের করব, এইখানের জন্য একটা মোট শক্তি বের করব। তিনটা যদি সমান হয় তাহলে শক্তি সংরক্ষিত, অর্থাৎ শক্তির কোনো লস হয় নাই, সব জায়গায় এসে কি ছিল? মোট শক্তি সমান ছিল, শক্তির সংরক্ষণ। তার জন্য আমাকে এ অবস্থানে একবার শক্তি বের করা লাগবে, সি অবস্থানে একবার বের করা লাগবে, বি অবস্থানে একবার বের করা লাগবে। তাহলে খ নাম্বার আমরা শুরু করি। এই অবস্থানে তো ভাইয়া বের করা একদম ইজি। এই অবস্থানে কি? তাহলে এই অবস্থানে আমাদের মোট শক্তি কি ভাইয়া? ই কে প্লাস ইপি না? বিভব শক্তি ইকুয়াল মোট শক্তি হবে গতি শক্তি প্লাস বিভব শক্তি। এই অবস্থানে কি কোনো গতি ছিল ভাইয়া? ছিল না। তার জন্য গতি শক্তি সম্পূর্ণটা কি হয়ে যাবে ভাইয়া? জিরো হয়ে যাবে। আর ইপি সমান কি হবে? এম জি এইচ না? তাহলে দিন শেষে কত হইতেছে? এম এর মান হচ্ছে তোমার 20 ইন্টু এইচ এর মান হচ্ছে 100 ইন্টু 9.8 সমান কত হবে? ক্যালকুলেটর টিপ দিলে তো আমরা মান পেয়ে যাচ্ছি 100 ইন্টু 20 ইন্টু 9.8। তাহলে আমরা কত পাইতেছি? 1966 জুল। এত জুল পাচ্ছি। তাহলে এটা আমরা কোথায় পাইছি? এই অবস্থানে। এখন দেখো তাহলে সি অবস্থানে কি হবে? সি অবস্থান আমরা বিটা পরে বের করব, কারণটা হচ্ছে বিটা আবার আলাদাভাবে বের করা লাগবে। তাহলে সি অবস্থানে কত হইতেছে? সি অবস্থানে তো মোট শক্তি কি? ই কে প্লাস ইপি না ভাইয়া? এখন সি অবস্থানে যখন বস্তুটা আছে, তুমি আমাকে বলো এই অবস্থানে কি কোনো উচ্চতা আছে? না। উচ্চতা যদি না থাকে তাহলে ভাইয়া এই অবস্থানে তুমি আমাকে বলো যে কোনো কি বিভব শক্তি থাকবে? কারণ আমরা তো জানি বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। যেহেতু এইচ শূন্য, তাহলে শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে তো ভাই দিন শেষে জিরোই হবে, তাই না? তাহলে ইপি তো আমার নাই, আছে কে? শুধু ই কে। তাহলে ই কে ইকুয়াল কে? হাফ এম ভি স্কয়ার। তুমি একটু মনে করে বলো, তুমি একটু আগে এই যে ক নাম্বারে ভি এর মান বের করছো, কত বের করছো মনে আছে? আমরা ভি এর মান বের করছি 44.27 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে স্কয়ার, হাফ এম বি স্কয়ার, কারণ এটা তো জিরোই হবে। আমি যদি লিখে দিই এখানে জিরো ইকুয়াল, তাহলে সমান সমান কত হইতেছে? একটু ক্যালকুলেটর টিপ দাও, দেখবা চলে আসছে ইন্টু 20 ইন্টু 27 স্কয়ার।
দেখছো সেম মানি আসতেছে, তোমার কত আসতেছে 19,600 জুল। দেখছো এই অবস্থানেও কিন্তু আবার সেম রেজাল্ট আসতেছে। তাহলে আমরা কি বুঝতেছি, এ আর বি সি অবস্থানে শক্তি সংরক্ষিত আছে, কিন্তু এখনো তো আমাকে বি অবস্থানে শক্তি সংরক্ষিত আছে কিনা সেটা বের করা লাগবে। তো তার জন্য এখন আমরা কোন অবস্থানেরটা বের করব, বি অবস্থানেরটা বের করব। বি অবস্থানের জন্য আমরা কি পাই দেখো, বি অবস্থান, বি অবস্থান, বি অবস্থান। এখন বি অবস্থানে দেখো একটা বস্তু এখানে উচ্চতা আছে, ইপি আমরা ইজিলি বের করতে পারবো, হ্যাঁ সরি ইপি আমরা ইজিলি বের করতে পারবো, কারণ ভূমি থেকে কত উপরে আছে সেটা আমরা জানি 20 মিটার। কিন্তু তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত পথ অতিক্রম করলো, এখানে কতটুকু পথ অতিক্রম করছে ভাইয়া বলো তো। দেখো টোটাল হচ্ছে কত মিটার ভাইয়া, 100 মিটার। তাহলে এইটা থেকে এটার উচ্চতা হচ্ছে 20 মিটার। তাহলে এইখানের উচ্চতা কতটুকু থাকে আমাকে একটু বলো তো। তাহলে এই ক্ষেত্রে সে যেটুকু দূরত্ব অতিক্রম করছে, এস মানে H1 দি, সেটাকে আমরা H1, সেটা কত হবে ভাইয়া, 100 মাইনাস 20 না, তাহলে কত 80 মিটার হয়ে যাচ্ছে না। এখন 80 মিটার অতিক্রম করার পরে তার বেগ কত সেটা আমাকে বের করা লাগবে না। আমরা তো জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH। হ্যাঁ এই একটা সূত্র জানি না আমরা, ওই যে পরন্ত বস্তুর সূত্র থেকে আমরা পাইছি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH। এখন বস্তুটা যখন এই অবস্থানে ছিল তখন কি তার কোনো আদিবেগ ছিল না, আদিবেগ কত ছিল, ইউ ছিল তোমার 0। আর তাইলে এখানে আমরা 2 × জি এর মান কত ভাইয়া, 9.8, অতিক্রান্ত দূরত্ব কত ভাইয়া 80। তাহলে ভি কত পাচ্ছি একটু দেখো তো ক্যালকুলেটারে, ভি স্কোয়ারের মান পাচ্ছি আমরা, তাহলে ভি স্কোয়ারের মান পাচ্ছি 2 × 9.8 × 80, 1568, 1568 মিটার পার সেকেন্ড, এটা আমরা পাচ্ছি ভি স্কোয়ারের মান। হ্যাঁ এখন আমরা তো ভি স্কোয়ারের মান পেয়ে গেছি, এখন এই অবস্থানে কি আবার মোট শক্তি ভাইয়া বের করা লাগবে না। তাহলে এই অবস্থানের আমরা মোট শক্তি কিভাবে বের করব, মোট শক্তি, তাহলে মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি কত হবে ভাইয়া, ইকে প্লাস ইপি, এখানে উচ্চতাও আছে বেগও আছে, তাহলে দুইটাই আছে, হাফ এম ভি স্কোয়ার, এটারে আগেরটারে যদি আমরা ভি দিই তাহলে এটারে আমরা ভি1 দিই, তাহলে ভি1 স্কোয়ার প্লাস ইপি হবে এম জি এইচ। তাহলে এখানে হাফ, এম এর মান কত ভাইয়া, এম এর মান হচ্ছে 20, ভরে কি কোনো পরিবর্তন হবে না। আর ভি স্কোয়ারের মান কত আমরা পাইছি দেখো তো, 1568, প্লাস কত হবে, প্লাস হবে এখানে উচ্চতা এম এর মান হবে 20, জি এর মান 9.8, আর এইচ এর মান কত হবে, এইচ এর মান, এই উচ্চতাটা কত, এই উচ্চতা তো আমি আগে H1 দিয়ে রাখছি তাই না, তাহলে এটা H1 হবে, H1 কত হবে 80। এখন হিসাব করো তাহলে ক্যালকুলেটরে কত হয়, ক্যালকুলেটরে 0.5 ইন্টু 20 ইন্টু 1568। দেখো আমরা এখানে একটা ভুল করে রাখছি কি, এখানে ইপি তো, এখানে এইচ যে উচ্চতাটা আছে এই উচ্চতাটা হবে এই উচ্চতাটা, এটা কত ভাইয়া, এটা 20 না। তাহলে যদি এটা 20 হয় তাহলে এখন ক্যালকুলেটরে টিপ, দেখবা যত এই মানটা আসছে কিনা, যদি এই মানটা আসে তাহলে ম্যাথটা ঠিক হয়ে গেছে, আমরা দেখলাম যে এই মানটাই আসে। তাহলে আমাদের এই অবস্থানে মোট শক্তি, বি অবস্থানে মোট শক্তি আর সি অবস্থানে মোট শক্তি কি সমান না। যেহেতু মোট শক্তি তিনটা অবস্থানে সমান, তাহলে কি আমরা বলতে পারি না যে শক্তি সংরক্ষিত ছিল, অর্থাৎ শক্তির কোনো লস হয় নাই। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার সলিউশন। এখন আমরা আরেকটি ম্যাথ সলভ করার ট্রাই করব, এটা হচ্ছে আমাদের বইয়ের যে ক্ষমতা রিলেটেড টপিকটা আছে ওইখান থেকে। কি দেওয়া আছে যে 50 কেজি ভরের, এখানে এম দেওয়া আছে, 50 কেজি ভরের এক বালক 2 মিনিটে, এটা দেওয়া আছে টি, 2 মিনিটে একটি পাহাড়ে উঠে বলতে পাহাড়ের চূড়ায় উঠে, এটাই মিন করছে। পাহাড়ের উচ্চতা, উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে কত মিটার, 100 মিটার হলে বালকের ক্ষমতা কত। তাহলে আমাকে কি বের করতে বলছে, ক্ষমতা পি। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো তো, এখানে এম দেওয়া আছে, বালকের ভর 50 কেজি, তারপরে উচ্চতা এইচ সমান কত, 100 মিটার,
তারপরে সময় টি সমান কত দেওয়া আছে, টি সমান দেওয়া আছে 2 মিনিট, তাহলে এটারে কিসে কনভার্ট করা লাগবে, সেকেন্ডে। তাহলে 2 ইনটু 60 সমান সমান 120 সেকেন্ড। তাহলে কি বের করা লাগবে আমাকে, আমাকে পি বের করা লাগবে, পি বের করা লাগবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি উই নো দ্যাট, আমরা জানি পি ইকুয়াল ক্ষমতা ডব্লিউ বাই টি, তাই না? তাহলে ডব্লিউ ইকুয়াল কি লিখতে পারি আমরা, ডব্লিউ ইকুয়াল কি হয়, ডব্লিউ ইকুয়াল এফ এইচ হয় না, এফ সমান এফ এইচ বাই টি। তাহলে এফ সমান কি আবার এম জি এইচ বাই টি। দেখেন এখানে এম এর মান কত দেওয়া আছে দেখো তো, 50 ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 100, আর টাইম কত, 120 সেকেন্ড। সুতরাং পি সমান কত হবে, পি সমান ক্যালকুলেটরে বসাইলে তো তোমরা এখন পাবা যে পি এর মান কত হচ্ছে। আচ্ছা 4.33, তাহলে পি এর মান হবে, দেখো পি এর মান হচ্ছে আমাদের এত 408.33। এখানে ক্ষমতার একক কি, ক্ষমতার একক ওয়াট, তাহলে 408.33 ওয়াট, এটাই হচ্ছে আমাদের ক্ষমতা। তো এগুলাই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের প্রবলেম, এই টাইপের সবগুলা প্রবলেম। এখন তোমরা বাকি বই থেকে দেখবা, তোমাদের গাইডে যে সৃজনশীল গুলো আছে এগুলা প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমরা সব ম্যাথই বুঝতেছো, কঠিন কিছু না। যদি তুমি থিওরি বুঝে থাকো কঠিন কিছু না, শুধু একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবা আর বুঝার ট্রাই করবা, দেখবা তাহলে সবই বুঝতেছো। তো আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটা অধ্যায় নিয়ে শুরু করব, অন্য কিছু টপিক নিয়ে শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।